বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক এই কামনা করে শুরু করছি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ গতি চ্যাপ্টারের দ্বিতীয় পর্ব ক্লাস। তার আগে আমার পরিচয়, আমি আব্দুস সালাম, সহকারী শিক্ষক বিজ্ঞান। তো শুরু করি দ্বিতীয় পর্ব ক্লাস। আজকে আমি যে দ্বিতীয় পর্ব ক্লাসের যে বিষয়গুলো নিয়ে একটু বলবো সেটা হলো গতি সংক্রান্ত বিভিন্ন রাশি। গতি সংক্রান্ত বিভিন্ন রাশির মধ্যে দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন। এরপর আসবো গতির সমীকরণ। গতির সমীকরণের মধ্যে আমরা এখানে চারটি সমীকরণ পাই। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আর এখানে আমরা প্রথম পর্ব ক্লাসে কিন্তু অলরেডি গতি ও স্থিতি, বিভিন্ন প্রকার গতি, তারপরে গতির দুইটি রাশি নিয়ে আলোচনা করছিলাম, দূরত্ব ও সরণ। তা গতির এই যে গতি সংক্রান্ত যে বিভিন্ন রাশিগুলো আছে তার মধ্যে আমরা দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন, দূরত্ব এবং সরণ নিয়ে আমি আরেকবার একটু দেখাবো। তো খেয়াল করো যে দূরত্ব এবং সরণ জিনিসটা কি। মনে করো একটা বস্তু এখান থেকে, এটা মনে করো একটা দেওয়াল, একটা বস্তু এ অবস্থানে ছিল, এ থেকে বিতে আসলো, বি থেকে সিতে আসলো, সি থেকে এই দূরত্বটা আমি ধরলাম ডি, একটু এখানে দিই। আর এ থেকে বির দূরত্ব হলো 1 মিটার, বি থেকে সির দূরত্ব হলো 1 মিটার, সি থেকে ডির দূরত্বটা ধরে নিলাম 1 মিটার করে। এখানে আমরা 1 মিটার করে দূরত্ব চিন্তা করলাম। তো মনে করো যে একটা বস্তু এই অবস্থান থেকে এই দেওয়ালে, এটা একটা দেওয়াল চিন্তা করো, এই অবস্থান থেকে একটা বস্তু যদি আমি ছুঁড়ে দিই এবং সেটি যদি এই দেওয়ালে আঘাত খেয়ে যদি এই বি অবস্থানে আসে, খেয়াল করো বস্তুটি এ অবস্থান থেকে যদি ছেড়ে দিই দেওয়ালের দিকে, দেওয়ালে আঘাত খেয়ে যদি বি বিন্দুতে আসে, তাহলে এখানে আমরা দূরত্ব এবং সরণের হিসাব করব। দূরত্ব এবং সরণের সংজ্ঞাটি আরেকবার একটু বলি। দূরত্ব জিনিসটা কি? যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো দূরত্ব, আর সরণটা হলো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলবো। তাহলে সরণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে, অর্থাৎ সরণ কিন্তু ভেক্টর রাশি, আর দূরত্বটা হলো যে কোনো দিকে হতে পারে। তাহলে দূরত্বর হিসাব এবং সরণের হিসাবটা আমি এই চিত্রের মাধ্যমে একটু পরিষ্কার করে দিব তোমাদের, একটু খেয়াল করো। তাহলে এই বস্তুটা এই অবস্থান থেকে এই দেওয়ালে আঘাত খেয়ে আবার বি অবস্থানে আসবে। তাহলে এখানে মোট এই বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো খেয়াল করে দেখো। এখান থেকে এটা হলো 1 মিটার, এটা 1 মিটার, এটা হলো 1 মিটার। তাহলে মোট 3 মিটার গিয়ে আবার এই 1 মিটার, এই 1 মিটার, 2 মিটার আবার ফিরে আসলো। তাহলে কিন্তু মোট দূরত্ব অতিক্রম করলো টোটাল দেখো 3 মিটার প্লাস আবার 2 মিটার চলে আসলো। তাহলে এখান থেকে মোট আমরা দূরত্ব পেলাম কিন্তু 5 মিটার। কিন্তু সরণের বিষয়টা হলো যে বস্তুটা আদি অবস্থান কোথায় ছিল এবং শেষ অবস্থানটা কোথায়, এখান থেকে অর্থাৎ আদি অবস্থান থেকে বস্তুর শেষ অবস্থানের নির্দিষ্ট দিক, অর্থাৎ নির্দিষ্ট যে দূরত্বটা সেটাই হবে কিন্তু সরণ। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মোট দূরত্বটা হবে তার সরণ। তাহলে কিন্তু এখানে এ হতে বি এইটুকু হলো তার সরণ এস। তাহলে এখানে আমরা সরণ পাবো এ থেকে বি, অর্থাৎ 1 মিটার।
তাহলে এই যে দূরত্ব এবং সরণের বিষয়টা এই চিত্র থেকে আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে সরণের একটু বৃত্তাকার পথে ঘুরলে সরণটা আমরা কেমন পাবো এইটা একটু লক্ষ্য করো। বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘোরে আর কি, বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘূর্ণনশীল অবস্থায় থাকে তাহলে সরণটি কেমন হবে। একটা প্রশ্ন এখানে আমি লিখে দেখো, মনে করো 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে বস্তু এক পাক ঘোরালে সরণ কত? এই প্রশ্নটা একটু লক্ষ্য করো। এই ধরনের প্রশ্ন কিন্তু অবজেক্টিভে সাধারণত এটা পড়ে থাকে। 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কোনো বৃত্তাকার পথে বস্তু এক পাক ঘোরালে সরণ কত? একটু লক্ষ্য করো, মনে করো এরকম একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এখানে আমি চিন্তা করলাম। এই বৃত্তের ব্যাস কত? ব্যাস হলো 6 সেন্টিমিটার। তাহলে এই 6 সেন্টিমিটার যদি টোটাল ব্যাস হয় তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেন্টিমিটার হল তার ব্যাসার্ধ। তাহলে দেখো এই বৃত্তটাকে আমরা কিন্তু সবসময় 4 অংশে বিভক্ত করব, এরকম চিন্তা করো। তাহলে ব্যাসার্ধ যেহেতু 3 সেন্টিমিটার আমরা এখানে জেনে গেলাম, ব্যাস ছিল 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। এটা যদি 3 সেন্টিমিটার হয় এই দূরত্বটাও হবে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এগুলো কিন্তু সবই 3 সেন্টিমিটার। এখন এই বস্তুটা যদি এক পাক ঘোরে, ধরে নিলাম বস্তুটা এখানে ছিল, এইভাবে বস্তুটি ঘুরছে, এদিকে মনে করো, চিন্তা করো যে এদিকে বস্তুটি ঘূর্ণনশীল অবস্থায় আছে। এক পাক অর্থাৎ এইটা বস্তুর আদি অবস্থান এ চিন্তা করো, এটা বি চিন্তা করো, এটা সি চিন্তা করলাম, এটা ডি চিন্তা করলাম। তাহলে এই বস্তুটা এক পাক যদি ঘুরে, অর্থাৎ এই অবস্থান থেকে ঘুরে ঠিক আবার এই অবস্থানে যদি আসে তাহলে এক পাক হয়। এই এক পাকে কিন্তু এক পাক ঘুরলে সরণ হবে কিন্তু 0, কারণ বস্তুটা এ অবস্থানে ছিল, আবার ঘুরে যদি এ অবস্থানে আসে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সরণ হবে 0। তাহলে এক পাক অর্থাৎ 1 পাক চিন্তা করো, 1 পাক যদি ঘোরে, 1 পাক ঘুরলে সরণ কত? 0। যদি আমি এখানে বলি 2 পাক ঘুরলে সরণ কত, তাহলে 2 পাক ঘুরলে হবে এখান থেকে এইভাবে যদি এক পাক, আবার যদি আরেক পাক 2 পাক, তাহলে সেই অবস্থানেই ফিরে আসছে, তাহলে কিন্তু এখানেও সরণ হবে 0। অর্থাৎ এক পাক বলুক, 2 পাক বলুক, অথবা 3 পাক হোক, 4 পাক হোক, যে পাক যতগুলো পাকই হোক না কেন, পূর্বের সেই অবস্থানে অর্থাৎ পূর্বের অবস্থানে যদি বস্তুটি ফিরে আসে তাহলে কিন্তু এখানে সরণ আমরা পাবো 0। কিন্তু এখানে যদি বলতো যে হাফ পাক ঘুরলে, অর্থাৎ এখানে যদি হাফ পাক 1/2 এত পাক যদি হয়, এত পাক ঘুরলে কি হবে সরণ, এটা একটু খেয়াল করতে হবে। দেখো হাফ পাক বলতে কিন্তু এই বস্তুটা এখানে ছিল, এই সি অবস্থানে যদি আসে, মানে টোটাল এক পাকের অর্ধেক, এই অবস্থান থেকে সি অবস্থানে যদি বস্তুটি আসে তাহলে কিন্তু সরণ হবে, দেখো এখান থেকে সোজা পথ। আমি এর আগে কিন্তু দূরত্ব এবং সরণে বলেছি যে সরণটা হবে বস্তু কোথায় ছিল এবং কোথায় আসলো সেখান থেকে সোজা পথ, রৈখিক পথটা হবে তার সরণ, অর্থাৎ এসি হবে সরণ। আর এসি মানে এখানে হলো 6 সেন্টিমিটার। এটা গেল হাফ পাকের হিসাব।
কিন্তু যদি এমন হয় যে 5/4 পাক, এই 5/4 পাক যদি ঘোরে তাহলে সরণ কত? তুমি 5/4-কে যদি ভাগ করো তাহলে দেখবা 1.25 পাবে। 1.25 তাহলে এটা কোন জায়গা হচ্ছে একটু খেয়াল করো। এই হাফ পাক মানে কিন্তু 0.5 ছিল, হাফ পাক মানে 0.5, তার মানে এখান থেকে এই পর্যন্ত হলো 0.5। তাহলে দেখো 1.25 বলতে আসলে কি বোঝাচ্ছে, যে টোটাল এক পাক ঘুরছে, ঘোরার পর টোটাল এখান থেকে এই এক পাক আসলো, আসার পরে এইটুক হলো, এই পর্যন্ত আসলে কিন্তু 1.50 বা 1.5 হবে, এখান থেকে এই পর্যন্ত আসলে কিন্তু তারও অর্ধেক, অর্থাৎ এই জায়গায় এটা হলো 1.25, এখান থেকে এই, তাহলে এখান এই অবস্থান থেকে ঘুরে যদি আবার পূর্বের অবস্থায় আসে, তারপরে আবার 0.25, তার মানে এই জায়গায় আসবে। আর এই জায়গায় যখন বস্তুটি আসছে তাহলে এখানে সরণ কত? তাহলে এই অবস্থান থেকে আমরা সোজা রৈখিক পথ চিন্তা করব, তাহলে এইটা হবে তার এবি, হলো এখান থেকে সোজা পথ, রৈখিক পথটা হবে তার সরণ। তাহলে এবি এই দূরত্বটা যদি আমরা হিসাব করি, এই সরণটা হিসাব করি, তাহলে দেখো এখানে একটা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে। সেটি কিভাবে হবে দেখো, যদি আমরা এই কেন্দ্রটাকে ও চিন্তা করি, দেখো এবি, আমরা পিথাগোরাসের সূত্রটি জানি, এবি স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার, এখানে আছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা 9 প্লাস 9, তার মানে 18, এটাকে রুট করলে হবে 3√2। তাহলে এই যে এখানে যে দূরত্বটা পেলাম, অর্থাৎ এই সরণের মানটা হবে 3√2, এখানে তাহলে কিন্তু সরণ হবে 3√2। 3√2টা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এটা হবে 4.24 সেন্টিমিটার, যেহেতু এই দূরত্বগুলো সেন্টিমিটার দেওয়া আছে। তো যাই হোক, 3.2 যদি অবজেক্টিভের মধ্যে অপশনে 3.2 থাকে তাহলে এটা দিব, আর যদি এটা না থাকে তাহলে দেখবা 4.2, 3√2-কে ক্যালকুলেট করলে 4.24 হয়। তাহলে এখানে আমরা এই যে বৃত্তাকার পথে ঘুরলে সরণটা কেমন হয় সেই বিষয়টা আশা করা যায় বুঝতে পেরেছো। এরপরে আমি দ্রুতি ও বেগ নিয়ে একটু বলি। দ্রুতি ও বেগটা কি? দ্রুতি আর বেগ, দ্রুতি এবং বেগের সংজ্ঞাটা একটু লক্ষ্য করো। দ্রুতি কি? যে কোনো দিকে কোনো বস্তুর দূরত্বর হারকে কিন্তু দ্রুতি বলে, আর বেগের সংজ্ঞাটি হলো নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে। তো একটা জিনিস আমরা মনে রাখবো যে দ্রুতি আসলে স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি। দ্রুতিকে শুধু মান দিয়ে প্রকাশ করা হয়, আর বেগের মান এবং দিক উভয় হবে। মনে করো আমি কোনো বাইসাইকেলে বা কোনো গাড়িতে আমি উত্তর দিকে সোজা পথে যাচ্ছি, তা কত বেগে যাচ্ছি? আমার বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 30 বেগে যাচ্ছি, তাহলে 30 মান যেটা আমার 30-এ যাচ্ছি এবং উত্তর দিকে যাচ্ছি, তাহলে 30 এবং উত্তর দিক এই দুইটা একসাথে মিলাই আমরা বলবো বেগ। আর দ্রুতির কথা যদি বলি তাহলে দ্রুতির হলো ওই 30 যে মানটি, সেই 30 মানটিকেই আমরা বলবো দ্রুতি। এই কারণে দ্রুতি হলো স্কেলার রাশি এবং বেগ হলো ভেক্টর রাশি। তাহলে আমরা জানলাম কি, দ্রুতি হলো স্কেলার রাশি আর বেগ ভেক্টর রাশি, তাহলে এটা আরেকটু ক্লিয়ার করি যে একটা বস্তু এ হতে একটা দিক চিন্তা করলাম,
উত্তর দিকই বলি, উত্তর দিক। একটা বস্তু উত্তর দিকে যাচ্ছে এ থেকে বিতে, এটা কত বেগে যাচ্ছে ধরে নিলাম 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে উত্তর দিক এবং 20 এই দুইটা একসাথে প্রকাশ করতে গেলে একসাথে প্রকাশ করলে সেটি হবে কিন্তু বেগ। আর যদি শুধু 20 এই মানটা যদি আমি বলি প্রকাশ করি তাহলে সেটি হবে দ্রুতি। তাহলে এটা আমরা মনে রাখবো যে দ্রুতি হলো স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি। এখন দেখো দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দিয়ে, বেগকেও কিন্তু প্রকাশ করা হবে ভি দিয়ে। তাহলে একই প্রতীক ভি, কিন্তু দ্রুতিটা হলো এখানে আমরা লিখব দূরত্ব বাই সময়, আর বেগটাকে বলবো সরণ বাই সময়। তাহলে সংজ্ঞা এখানে বলা যেতে পারে যে দূরত্বের হারকে দ্রুতি বলে, সরণের হারকে বেগ বলে। দেখো নিচেই যদি টি থাকে তাহলে সেটাকে হার বলতে হয়, সরণের হার। এটা নিচেই সময় আছে, তার মানে দূরত্বের হার, সময় মানে টি। আবার এখানে কিন্তু দূরত্বকে এস দিয়ে প্রকাশ করা যায় বা ডি অক্ষর দিয়ে প্রকাশ করতে পারে, এটা টাইম। আর এখানে এটা এস বাই টি। খেয়াল করো এখানে আমি সংজ্ঞাটি এভাবে বলতে পারি যে দূরত্বের হারকে দ্রুতি বলে আর সরণের হারকে বেগ বলে। তাহলে এইটা হলো স্কেলার, এই দূরত্বটা হলো এখানে স্কেলার আর এখানে সরণটা হলো ভেক্টর। এই সরণটি হলো এখানে ভেক্টর রাশি, এটা একটু মনে রাখতে হবে। তাহলে একই প্রতীক দিয়ে ব্যবহার করা হচ্ছে আর সংজ্ঞাটি একটু ভিন্ন, এটা স্কেলার রাশি, এটা ভেক্টর রাশি। দেখো এখানে কিন্তু আমি দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন এই বিষয়গুলো আমি ক্লোজ করব, কিন্তু এই দ্রুতির মধ্যে আবার কিন্তু দ্রুতি কি, তারপরে সুষম দ্রুতি বা সমদ্রুতি কি, অসমদ্রুতি কি, তাৎক্ষণিক দ্রুতি কি, গড় দ্রুতি কি, এই বিষয়গুলো নিয়ে আরেকটা ক্লাস নিব। বেগের মধ্যে আছে যেমন বেগ কি, সুষম বেগ বা সমবেগ কি, তারপরে আছে অসমবেগ কি, গড় বেগ কি, তাৎক্ষণিক বেগ কি। ত্বরণের মধ্যে এরকম আছে ত্বরণ কাকে বলে, মন্দন কাকে বলে, সুষম ত্বরণ কাকে বলে, তারপরে সমত্বরণ বা সুষম ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বোঝায়, এই বিষয় নিয়ে কিন্তু আমি আরেকটু বিস্তারিত আসব। তবে এখানে আমরা মূল যে বিষয়গুলো নিয়ে একটু ক্লোজ করব। এরপরে আমরা দেখো ত্বরণ ও মন্দন নিয়ে একটু বলবো। ত্বরণ এবং মন্দন। ত্বরণ কাকে বলে? কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো এখন ত্বরণকেও কিন্তু মূলত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ধনাত্মক ত্বরণ আর একটা হলো ঋণাত্মক ত্বরণ। একটা হলো ধনাত্মক ত্বরণ আর একটি হলো ঋণাত্মক ত্বরণ। তো দেখো এই ধনাত্মক ত্বরণকেই আবার শুধু বলা হয় ত্বরণ বলা যেতে পারে, আর ঋণাত্মক ত্বরণের আরেকটি নাম বলবো আমরা মন্দন। এখন যদি বলা হয় যে ধনাত্মক ত্বরণ বা ত্বরণ কাকে বলে, তাহলে এখানে সংজ্ঞায় একটু বললে এনাফ যে বেগ বৃদ্ধির হারকেই ধনাত্মক ত্বরণ বা ত্বরণ বলে। আর ঋণাত্মক ত্বরণ বা মন্দন কাকে বলে, বেগ হ্রাসের হারকেই মন্দন বলে বা ঋণাত্মক ত্বরণ বলে। তা বেগ যখন কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তু যখন ধীরে ধীরে বেগ বৃদ্ধি করে তখন কিন্তু সেটা ত্বরণ হবে। আর যদি বস্তুর বেগ ধীরে ধীরে কমতে থাকে তাহলে সেটি হবে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। সেটি আরও একটু ক্লিয়ার করে দেখো, মনে করো কোনো একটা গাড়ি যখন যাত্রা শুরু করে তখন কিন্তু গাড়িটির বেগ ধীরে ধীরে বৃদ্ধি করা হয়, তাহলে এই ক্ষেত্রে হয় কিন্তু ত্বরণ বা ধনাত্মক ত্বরণ সৃষ্টি হয়।
আর এই গাড়িটা মনে করো রানিং অবস্থায় আছে, অনেক বেগ আছে। এইবার এই গাড়িটাকে যদি আমি থামাতে চাই তাহলে ধীরে ধীরে কিন্তু বেগ কমাতে থাকি। গাড়িটা যদি আমি থামাতে চাই তাহলে আমার বেগ কিন্তু কমাতে হবে। তাহলে এই যে বেগ কমানো হচ্ছে, এই বেগ কমতে থাকলেই এখানে এটা ঋণাত্মক ত্বরণ হবে। তার মানে বেগ কমতে থাকা মানেই ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে গাড়ি যাত্রার শুরুতে হয় ধনাত্মক ত্বরণ, থামার মুহূর্তে হয় ঋণাত্মক ত্বরণ, এটা মনে রেখো। তাহলে এই ধনাত্মক যে ত্বরণটি, ধনাত্মক ত্বরণে একটা জিনিস মনে রাখবা যে আদি বেগ যেটা হবে তার চেয়ে শেষ বেগ বেশি হবে। আর এখানে ঋণাত্মক ত্বরণে কিন্তু আদি বেগ মানে প্রথম অবস্থায় আদি বেগটা বেশি ছিল, এরপর শেষ বেগ কমতে থাকবে, শেষ বেগ কমে। তাহলে এই অবস্থাটা থাকলে এখানে আমরা মনে রাখবো এটা ত্বরণ সৃষ্টি হচ্ছে বা ধনাত্মক ত্বরণ সৃষ্টি হচ্ছে, আর এটি হলো মন্দন সৃষ্টি হচ্ছে। তাহলে ত্বরণ এবং মন্দন সম্পর্কে বুঝতে পেরেছো আমি মনে করি। এখন আসবো গতির সমীকরণ নিয়ে। গতির যে সমীকরণ এখানে 4টি দিয়েছি দেখো। প্রথম যে সমীকরণটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আসলে এই সমীকরণটা কোথা থেকে এসেছে? আমরা ত্বরণের যে সংজ্ঞাটি জানি, ত্বরণের সংজ্ঞা শিখলাম। ত্বরণের সংজ্ঞা হতে ত্বরণের যে সংজ্ঞাটি বেগ বৃদ্ধির হার, ত্বরণের সমীকরণ দেখো এ ইকুয়াল টু ভি বাই টি। এখানে বলা যেতে পারে যে বেগের হারকে ত্বরণ বলে। এটা হচ্ছে সস্তা সংজ্ঞা যে বেগের হারকে ত্বরণ বলে, এটা বলা যেতে পারে। আর যদি বলো যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে তাহলে কিন্তু ত্বরণের সংজ্ঞা হবে বেগের পরিবর্তনের হারকে, নিচে এটি থাকলে সেটি হবে হার। বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে বা বেগের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণের সংজ্ঞা এটা লিখতে পারি আমরা যে বেগের পরিবর্তনের হারই ত্বরণ। বেগের পরিবর্তনের হারই ত্বরণ, অর্থাৎ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ মানে এটা বেগের পরিবর্তন। এই সমীকরণটি যদি আমরা আর গুণন করি তাহলে দেখো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। এখন ইউটাকে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে বসাই তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা বলতে পারি যে এই যে সমীকরণ, এই সমীকরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এইটা আর এটা কিন্তু একই সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটা মানে হলো ত্বরণের সংজ্ঞা, অর্থাৎ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তার মানে এটা এক। এখন প্রথম যে সমীকরণটা কিভাবে আসলো, এটা আসলে মূলত ত্বরণের সংজ্ঞা হতে। আর এখানে আমাদের ইম্পর্টেন্ট যে বিষয় সেটি হলো এই সমীকরণ যে 4টি আছে তার মধ্যে এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটা প্রতিপাদন বা এই সমীকরণ দুইটি প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেটি একটু দেখো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটি যখন আমরা প্রতিপাদন করব বা প্রতিষ্ঠা করব তখন দেখো প্রশ্নটি এভাবে আসতে পারে, দেখাও যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এভাবে থাকতে পারে, অথবা থাকতে পারে দেখাও যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। তবে এই প্রশ্নটি কিন্তু সাধারণত সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নে পড়ে, এটা ঘ নম্বর প্রশ্নে কিন্তু হয়ে থাকে। স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, এই প্রশ্নটি কিন্তু বেশি পড়ে থাকে। তো দেখো এখানে যে কথাটা বলছে যে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ যে বেগটা সেটা হচ্ছে সরণের বর্গমূলের সমানুপাতিক। তার মানে এর যে গাণিতিক যে রূপটি সেটি হলো শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। সরণ
রুট এস, সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই বাংলা যে কথাটা এখানে আছে তার গাণিতিক রূপ হলো এটা। তার মানে আমরা কিন্তু এইটাই প্রমাণ করব, ভি সমানুপাতিক রুট এস, এই সমীকরণটি প্রতিপাদন করতে হবে। তা দেখো, এইটা প্রতিপাদন করতে হলে আমরা প্রথমে কিন্তু লিখে নেব যে, মনে করি বা ধরি, এই কথাটা তুমি লিখে নেবে, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, শেষ বেগ প্রাপ্ত হলো। এ সময় বস্তুটির সরণ হলো, এ সময় বস্তুটির সরণ হলো এস। এই কথাটা কিন্তু আমরা যখন এই সমীকরণটি প্রতিপাদন করব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s অথবা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, এই সমীকরণ তিনটি যখন আসলে প্রতিপাদন করব তখন কিন্তু এই কথাটা একটু লিখে নিতে হবে। এরপরে দেখো, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এটা আসলে সমবেগের সূত্রে আমরা পেয়েছি যে এস ইকুয়াল টু ভিটি। এখন এখানে এটা হলো সরণ, এটা বেগ, আর এটা হলো টি। এই বেগটা আসলে আমরা যে গতির যে অঙ্কগুলো করি, গতির যে চ্যাপ্টারের মধ্যে দুইটা বেগ পাওয়া যায়, সেটা হলো আদিবেগ আর একটা হলো শেষ বেগ। তাহলে এই বেগটা আসলে এখানে গড় বেগ নির্দেশ করে। ভির উপরে যে দাগটা দেওয়া হয় সেটাকে বলা হয় বার। তাহলে এখানে বলা যেতে পারে এটা ভি বার, এটা আসলে গড় বেগ নির্দেশ করে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে গড় বেগ ভি বার ইকুয়াল টু, গড় বেগ মানে হলো দুইটি বেগেরই গড়। এখানে কয়টা বেগ? দুইটা বেগ, একটা হলো আদি বেগ আর একটা হলো শেষ বেগ। তাহলে এই দুইটা বেগের আমরা গড় করব। তাহলে গড় বেগ ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2, যেহেতু বেগ দুইটা তাই 2 দিয়ে ভাগ। তাহলে এখানে আমরা পেলাম এস ইকুয়াল টু, এই যে ভি বার, এখানে ভি বারের মানটা এখানে বসাই দেব, অর্থাৎ ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। একটু লক্ষ্য করো যে এই সমীকরণটা মানেই কিন্তু এখানে এই সমীকরণটি। তাহলে মোটামুটি কথা, এখানে আমরা এই অংশটুক লিখে কিন্তু এইটা প্রতিপাদন করতে পারি এই পর্যন্ত এসে। কিন্তু আমাদের এখানে কিন্তু সৃজনশীলের মধ্যে ঘতে এই দুইটা প্রশ্নই কিন্তু আসে। এটা হচ্ছে গতি সমীকরণের আদর্শ রূপ, এই দুইটি প্রতিপাদন আমাদের শিখতেই হবে এখানে। এখন এই যে এইটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এবার একটু লক্ষ্য করো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ চিহ্নিত করে রাখব। এখন আমরা যে সমীকরণটা প্রতিপাদন করব, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, একটু লক্ষ্য করে দেখো এর মধ্যে কিন্তু আসলে টি নাই। আমরা যে সমীকরণগুলো এখানে পাই, সমীকরণের মধ্যে আমরা যে অংশটা পাই আসলে সুভ্যাট, মনে রাখার সুবিধার্থে সুভ্যাট, অর্থাৎ এসতে সরণ, ইউতে আদিবেগ, ভিতে শেষ বেগ, এতে হলো ত্বরণ এবং টিতে সময়। তা সুভ্যাটের লক্ষ্য করো যে সুভ্যাটের মধ্যে সবগুলো এখানে উপস্থিত আছে, কিন্তু সময়টি নেই, অর্থাৎ টাইমটা এখানে কিন্তু নাই। এখন এই সমীকরণ থেকে এই টাইমটা এখান থেকে আউট করতে হবে। এই টাইমটা এখানে আউট করব। তা এখানে কি লিখতে হবে দেখো, ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি, ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি,
দেখো এখানে আমরা যেহেতু টির মানটা বসাবো, তাহলে টিটা এর কাছে দিই এবং এটা টির কাছে দিই। তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই এ। এখন এই যে টির যে মানটি এখানে আমরা পেলাম, এই টির মানটা এই জায়গায় বসিয়ে দিই। টির এই মানটি আমরা এখানে এই টির জায়গায় বসিয়ে দিব। তাহলে দেখো আমরা কি পাই। এই সাইডটা একটু মুছলাম। তাহলে এখানে আমরা যদি 1 নম্বর হতে লিখব, 1 নম্বর হতে পাই 1 নম্বর যে সমীকরণটি s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু যে টি ছিল, টির জায়গায় আমরা এখন এই মানটা বসাবো, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই এ। তাহলে একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু এইটা আর এটা যখন আমরা গুণ করব তখন কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। এখন দেখো এই যে সমীকরণ যেটা পেলাম, এখানে জাস্ট এটা আর গুণন করলে কিন্তু হবে। এটা যদি আমরা আর গুণন করি তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এবার এই স্কোয়ারটা আমরা যদি ইউ স্কোয়ারটাকে পাঠিয়ে দিই তাহলে ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এই সমীকরণটি আমরা অলরেডি এই সমীকরণটা প্রতিপাদন করে ফেলেছি। তাহলে এটা কিন্তু প্রুফড। আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটা প্রতিপাদন করছি। এখন যে কথাটা এখানে থাকছে, স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, এটা প্রতিপাদন করতে হলে কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত প্রতিপাদন করব। তারপর এখানে আমরা লিখব যে স্থির হতে চললে, দেখো এখানে কিন্তু প্রশ্নে বলা হয়েছে স্থির অবস্থান হতে চললে, স্থির অবস্থান হতে আবার সুষম ত্বরণে, স্থির হতে চললে ইউ 0। স্থির হতে চললে আমরা জানি আদিবেগ 0 হয়। তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে এটা এখান থেকে বাদ পড়বে। অতএব আমি পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু 2as। এবার একটু লক্ষ্য করো, এখানে দেখো এখানে সুষম ত্বরণ মানে ত্বরণের সুষম ত্বরণ মানে যে ত্বরণের মানের কোনো পরিবর্তন হয় না, ত্বরণের মান যদি একই থাকে তাহলে কিন্তু সেটা হবে সুষম ত্বরণ। তাহলে এখানে এইটা যদি সুষম ত্বরণ হয়, ত্বরণের সাথে যে সংখ্যাটা থাকবে 2 থাকতে পারে, হাফ থাকতে পারে, √3/2 থাকতে পারবে। এটা একটু মনে রাখবো যে ধ্রুবকের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটি ধ্রুবক হবে। আর এই ধ্রুবকটা উঠে গেলে আমরা জানি যে এখানে একটা সমানুপাতিক চিহ্ন হয়, আর এখানে আছে s। তাহলে ধ্রুবক উঠে গেলে একটা সমানুপাতিক চিহ্ন হবে। আর এই যে ভি যে স্কোয়ারটা উঠলে এই পাশে √s হবে। তাহলে এটা সরণের বর্গমূল। তাহলে দেখো এখানে বলা আছে সরণের বর্গমূলের সমানুপাতিক, শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমাদের এই কথাটি কিন্তু প্রমাণ হয়ে গেল যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। এরপরে আমরা আসবো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এইটা প্রতিপাদন করব। তবে দেখো এই যে এখানে যে কথাটি, এই কথাটি পুনরায় এখানে কিন্তু লিখতে হবে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে। এইটা প্রমাণ করার পর আমরা এখানে লিখব যে স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। এই কথাটা লিখে তারপরে আমরা লিখব প্রমাণিত। আশা করা যায় এই সমীকরণটা প্রতিপাদন তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি আসবো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কোয়ার, এটি কিভাবে প্রমাণ করতে হবে দেখো। এখন আমরা প্রমাণ করব তাহলে এইটা। তবে দেখো প্রথমে যে সমীকরণটা প্রমাণ করছিলাম এই কথাটা কিন্তু আমি বলেছি যে এখানে এই সমীকরণ প্রতিপাদন করতে গেলেও এই কথাটা দিতে হবে, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কয়ার, এটা করতে গেলেও এই কথাটা থাকতে হবে। তাহলে এখন আমরা
প্রমাণ যেটি করব সেটি হলো s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর এখানে কিন্তু থাকবে এভাবে যে দেখাও যে স্থির অবস্থান হচ্ছে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর শেষ বেগ না, এখানে হবে সরণ। এই কথাটা দিলাম, কোনো বস্তুর সরণ সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে হলো এখানে দেখো স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তু সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এখানে সরণ এস, এটা হলো সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এই কথাটা আমরা এখন প্রমাণ করব। তাহলে লিখবো এভাবে যে মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, এই সময় বস্তুটি সরণ হলো এস। আবারও আমরা জানি এস ইকুয়াল টু ভি বার টি। এখানে বলছি যে গড় বেগ ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু। এখন এইটাই আমরা এখানে বসাবো, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেব। এবার একটু লক্ষ্য করো যে এই সমীকরণের মধ্যে দেখো কি নেই, এই সমীকরণের মধ্যে কিন্তু ভি নেই। তাহলে এখান থেকে এই ভিটা আমরা এখান থেকে আউট করব, এই ভিটা এখান থেকে আউট করতে হবে, কেননা এই সমীকরণের মধ্যে কোনো ভি নাই। তাহলে এটা আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই যে ভির যে মানটা, এই মানটা আমরা ভির জায়গায় বসাই দিব। তাহলে লিখব 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে পাই এস ইকুয়াল টু ইউ থাকবে, দেখো ইউ থাকবে ভির জায়গায় বসাবো ইউ প্লাস এটি বাই 2 ইন্টু টি। তাহলে কিন্তু এখানে দেখো আমরা এখানে পাচ্ছি এস ইকুয়াল টু ইউ এবং ইউ, এটা 2u আর এ টি, আর নিচেই 2 আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো যে এই টিটা কিন্তু উপরের অংশের সাথে গুণ হয়, তাহলে উপরের অংশের সাথে গুণ করে দেব। টিটা এখন এর মধ্যে আমরা গুণ করব। এখন এই টিটা যদি এখানে গুণ করি তাহলে এস ইকুয়াল টু দেখো 2ut প্লাস এখানে আছে এটি, আরেকটা টি যদি গুণ করি তাহলে এটি স্কোয়ার হবে, আর এখানে হবে নিচে 2। তাহলে এস ইকুয়াল টু, এখন দেখো এখানে আমরা এই 2টাকে 2 ভাগ করতে পারি। এখানে একটু পাশাপাশি একটা সূত্র মনে রাখবে, দেখো যে বীজগাণিতিক যে সূত্রটা এ প্লাস বি বাই 2, এটাকে আমরা 2 খণ্ড করতে পারি, অর্থাৎ এ বাই 2 প্লাস বি বাই 2 এভাবে আমরা বিভক্ত করতে পারি কিন্তু। তাহলে এখানে আসবে দেখো 2ut বাই 2, আবার এখানে আসবে এটি স্কোয়ার বাই 2। এই 2 এবং এই 2 কাটবে, তাহলে থাকছে ut প্লাস এখানে আমরা যদি লিখি তাহলে হাফ এ টি স্কোয়ার। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এস ইকুয়াল টু ut প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এই সমীকরণটা আমরা প্রতিপাদন করে ফেলেছি। তাহলে এইটা হলো প্রুফড বা সডিট দিলে হবে, দেখাও বা প্রমাণ করো। এখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার প্রমাণ করলাম। এখন এই কথাটা অর্থাৎ এস সমানুপাতিক টি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইটা প্রমাণ করতে হলে আমরা এই পর্যন্ত কিন্তু করে আসব, তারপর বাকি যে অংশটি দেখো স্থির হতে চললে কথা বলা আছে। স্থির হতে চললে আমরা সবসময় লিখব u0, স্থির থেকে যদি চলে কথা থাকে u0 হবে। তাহলে u যদি 0 হয় তাহলে এটা 0 হবে, অর্থাৎ s ইকুয়াল টু আমরা পাচ্ছি তাহলে হাফ এ টি স্কোয়ার। দেখো আমি পূর্বেই বলেছি যে এ কিন্তু সুষম ত্বরণ, অর্থাৎ ত্বরণের মান নির্দিষ্ট, তাহলে এটা হলো ধ্রুবক। আর ধ্রুবকটা যখন এখান থেকে উঠবে তার সাথে কোনো সংখ্যা হাফ বা 2 বা 3/2 ইত্যাদি যাই থাকুক সেটা
ধ্রুবকের অংশের মধ্যে পড়বে, তাহলে এস এই ধ্রুবক উঠে গেলে সমানুপাতিক চিহ্ন দিব, এস সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেল যে স্থির থেকে চললে কোনো বস্তুর সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে গতির এই সমীকরণ আমরা দুইটা প্রতিপাদন করেছি। এবার কিন্তু আমি এই যে সমীকরণগুলো দেখাইছি, এখন এই সমীকরণের আমি কয়েকটি রূপ তোমাদের দেখাবো। দেখো, একটু মনোযোগ দাও। আমরা তাহলে এখানে পেয়েছি কি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণ তিনটি কখন অ্যাপ্লাই করব? যখন দেখবে যে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগ ক্রমে ক্রমে বাড়তে থাকছে। ঘটনা যদি এমন থাকে, সৃজনশীলের উদ্দীপকে বা দৃশ্যকল্পে যদি এমন কথা থাকে যে কোনো বস্তুর বেগ ধীরে ধীরে বাড়ছে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কোনো বস্তুর বেগ বৃদ্ধি পেলে, বেগ এক কথায় বাড়লে আমরা এই সূত্রটাগুলো অ্যাপ্লাই করব। কিন্তু যদি বেগ কমে, বেগ যদি কমতে থাকে, কোনো বস্তু চলতে চলতে বেগ কমে যাচ্ছে, বাধা পাচ্ছে, তাহলে কিন্তু আমরা এই সূত্রেরই মাইনাস রূপটা অ্যাপ্লাই করব। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as is equal to ut মাইনাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটা আমরা কখন অ্যাপ্লাই করব? বেগ যখন কমতে থাকবে, বেগ ধীরে ধীরে কমবে, তাহলে এটা আমরা লিখব যে বেগ কমলে। তাহলে তোমার কিন্তু বুঝে নিতে হবে, সৃজনশীলের যে উদ্দীপক থাকবে সেই উদ্দীপকে কিন্তু বুঝে নিতে হবে যে আসলে এই ঘটনাটি বেগ বাড়ছে না কমছে, সেই অনুসারে সূত্র অ্যাপ্লাই করবে। আর এখানে আরেকটা জিনিস পাশাপাশি মনে রাখবো যে যদি আদিবেগ থেকে শেষ বেগ বেশি হয়, আর এখানে আমরা মনে রাখবো যে আদিবেগ বেশি আর শেষ বেগ কম, তাহলে কিন্তু আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। দেখো, এর কিন্তু আরও দুইটা রূপ আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তা দেখো এখানে আসলে কি যে এ এবং জি, একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এর জায়গায় জি লিখেছি আর এস এর জায়গায় এইচ লিখেছি। আসলে এটা হলো ত্বরণ আর জিটাও কিন্তু ত্বরণ, জিকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তবে এই জিটা উপর থেকে যদি কোনো বস্তু নিচের দিকে পড়ে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে যদি পড়ে, তাহলে কিন্তু আমরা জি অ্যাপ্লাই করব। তাহলে জিটাকে কখন অ্যাপ্লাই করব? যদি বস্তুটি উপর থেকে পড়ে বা কোনো বস্তুকে যদি তুমি উপরে নিক্ষেপ করো, তাহলে কিন্তু এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এই জন্য এইগুলো হবে আসলে বস্তুটা যখন উপর থেকে নিচেই পড়বে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিন্তু যদি আমি বস্তুটিকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করি, উপরের দিকে যদি ছুড়ে দিই, তাহলে কিন্তু সূত্রটা হবে এই অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি অ্যাপ্লাই করব, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh আর এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইগুলো অ্যাপ্লাই করব। এটা আমি কখন অ্যাপ্লাই করব? যখন বস্তুটি উপরের দিকে নিক্ষেপ করা হবে, উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু অভিকর্ষ ত্বরণের বিপরীতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যাওয়া হয়, তাহলে কিন্তু এই সূত্রগুলো অ্যাপ্লাই হবে মাইনাস। আর এটা যখন দেখবে যে বস্তুটা উপর থেকে পড়ছে, তখন কিন্তু এই পজিটিভ মান ব্যবহার হবে। আর এইচ দেওয়ার কারণ কি? এইচটা হচ্ছে আসলে এই এসটা হলো সরণ বোঝায় ভূমি বরাবর চললে, আর এইচটা হচ্ছে এই যে যেহেতু এই ঘটনাটা আসলে উপর থেকে নিচেই পড়ছে বা নিচ থেকে উপরে নিক্ষেপ করা হচ্ছে, এই জন্য কিন্তু এটা এইচ অ্যাপ্লাই করা হয়েছে। এইচ মানে হাইট বোঝায়, এখানে হাইট। তাহলে এই যে গতির যে সমীকরণের বিভিন্ন রূপ,
আসলে আমরা কখন কোনটা অ্যাপ্লাই করব, এইটা সৃজনশীলের উদ্দীপকের বিষয়গুলো বুঝতে হবে এবং দৃশ্যকল্পটা কি সেটা ভালো করে বুঝে অ্যাপ্লাই করতে হবে। কোন মানগুলো দেওয়া আছে আর কোন মানটা চাচ্ছে সেই অনুসারে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর এখানে আরেকটা বিষয় আমি বলবো যে যদি সমবেগে চলমান কোনো কথা থাকে, চলমান যদি এই কথাটা থাকে তাহলে সবসময় আমরা সূত্র দেব এস ইকুয়াল টু ভিটি। সমবেগ কথা যদি থাকে তাহলে এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটি কিন্তু অ্যাপ্লাই করব। আর এটা হলো সুষম ত্বরণের জন্য অ্যাপ্লাই হবে। তা যাই হোক, এই পর্যন্ত আমি সমাপ্ত করব আজকের এই দ্বিতীয় পর্ব ক্লাস। আর তৃতীয় পর্ব ক্লাসে আমি এই গতির যে লেখচিত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পড়ন্ত বস্তুর যে 3টি সূত্র আছে সেই 3টে সূত্র এখানে আমি তৃতীয় পর্ব ক্লাসে ব্যাখ্যা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থাকো। খোদা হাফেজ।